আজ থেকে মাত্র ৫০ বা ৬০ বছর আগে যেখানে ছিল কেবলই ধুধু মরুভূমি, মাইলের পর মাইল জুড়ে তপ্ত বালুচর, আর সাগরের বুকে ছোট ছোট নৌকায় মুক্ত শিকারীদের জীবনযুদ্ধ, আজ সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে আধুনিক এবং বিলাসবহুল শহর। হ্যাঁ, আমরা কথা বলছি সংযুক্ত আরব আমিরাতের প্রাণকেন্দ্র দুবাইকে নিয়ে। আজ যে শহরটিকে আমরা বিশ্বের ধনকুতুবদের খেলার মাঠ, আধুনিক স্থাপত্যের স্বর্গরাজ্য এবং বিলাসবহুল জীবনযাত্রার রাজধানী হিসেবে চিনি, তার এই রূপ কিন্তু রাতারাতি তৈরি হয়নি। এর পেছনে রয়েছে এমন এক অবিশ্বাস্য গল্প যা যে কোনো হলিউড সিনেমাকেও হার মানায়। কিন্তু কিভাবে সম্ভব হলো এই অসম্ভবকে? কিভাবে এক টুকরো মরুভূমি আজ পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ হয়ে উঠল? আজ আমরা জানাবো দুবাইয়ের সেই আদি অন্ত ইতিহাস এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনার আদ্যোপান্তরে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, যারা যারা আমাদের এই টেস্ট অফ বিশ্ব অ্যান্ড হালুম হুলুম চ্যানেলটিতে নতুন রয়েছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই ফলো করে দিবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। দুবাইয়ের ইতিহাস জানতে হলে আমাদের ফিরতে হবে ১৯ শতকের শুরুর দিকে। ১৮৩৩ সালে মাকতুম পরিবারের প্রায় ৮০০ সদস্যের একটি দল আবুধাবি থেকে এসে দুবাই ক্রিক বা দুবাই নদীর মোহনায় বসতি স্থাপন করে। এই বংশের উত্তরসূরিরা আজ দুবাই শাসন করছেন। সে সময় দুবাইয়ের মানুষদের প্রধান জীবিকা ছিল খাজুর চাষ বা সাগর থেকে মুক্ত বা পার্ল সংগ্রহ করা। বিশেষ করে মুক্ত শিকার এই অঞ্চলের অর্থনীতির মূল চালিকা শক্তি ছিল। প্রতি বছর গরমের সময় শত শত ডুবুরি ছোট ছোট নৌকায় করে পারস্য উপসাগরে গভীর চলে যেতেন। কোনো আধুনিক অক্সিজেন সিলিন্ডার ছাড়াই তারা কেবলমাত্র নাকের ক্লিপ পরে তারা সাগরের তলদেশ থেকে ঝিনুক কুড়াতেন। কিন্তু ১৯৩০-এর দশকের পর জাপান কৃত্রিমভাবে কালচার্ড উপায়ে মুক্ত চাষ শুরু করে। তখন দুবাইয়ের এই ঐতিহ্যবাহী ব্যবসা পুরোপুরি ধসে পড়ে। চরম দারিদ্রতা আর দুর্ভিক্ষ নেমে আসে এই অঞ্চলটিতে। মানুষ দলে দলে দুবাই ছেড়ে অন্য দেশে পাড়ি জমাতে শুরু করে। ঠিক তখনই দৃশ্যপটে আসেন এক দূরদর্শী নেতা, শেখ রশিদ বিন সাইদ আল মাকতুমে। তিনি বুঝতে পেরেছিলেন কেবলমাত্র মুক্তর উপর ভরসা করে বেঁচে থাকা যাবে না। তিনি দুবাই ক্রিককে খনন করে গভীর করেন, যাতে বড় বড় বাণিজ্যিক জাহাজ আসতে পারে। আর এটাই ছিল দুবাইকে একটি আন্তর্জাতিক বাণিজ্যিক বন্দর বানানোর প্রথম পদক্ষেপ। ভাগ্য বদলের আসল খেলাটি শুরু হয় ১৯৬৬ সালে। বহু বছর অনুসন্ধানের পর দুবাই মাটির নিচে আবিষ্কৃত হয় কালো সোনা বা পেট্রোলিয়াম। ১৯৬৯ সাল থেকে দুবাই বাণিজ্যিকভাবে তেল রপ্তানি শুরু করে। তেলের টাকা আসতে শুরু করার পর দুবাইয়ের চেহারা দ্রুত বদলাতে থাকে। রাস্তাঘাট, স্কুল, হাসপাতাল এবং আধুনিক আবাসন ব্যবস্থা গড়ে উঠতে শুরু করে। কিন্তু এখানেই সাধারণ মানুষ আর এক দূরদর্শী শাসকের মধ্যে পার্থক্য প্রকাশ পায়। শেখ রশিদ খুব ভালো করেই জানতেন দুবাইয়ের মাটির নিচে যে তেল রয়েছে তার পরিমাণ আবুধাবির তুলনায় খুব সামান্য। তিনি তার কর্মকর্তাদের উদ্দেশ্যে একটি ঐতিহ্যবাহী কথা বলেছিলেন, আমার দাদা উঠে চড়তেন, আমার বাবা উঠে চড়তেন, আমি মার্সিডিজ চালাই, আমার ছেলে ল্যান্ড রোভার চালায়, তার ছেলে ল্যান্ড রোভার চালাবে, কিন্তু তার ছেলে হয়তোবা আবারও উঠে চড়বে। এর মানে ছিল তেল মজুদ একদিন শেষ হয়ে যাবে। আর তাই তেল ফুরিয়ে যাওয়ার আগেই দুবাইকে এমন একটি অবস্থানে নিয়ে যেতে হবে যেন তেল ছাড়াও এই শহরটিকে টিকে থাকতে পারে। আর এই চিন্তা থেকেই শুরু হয় দুবাই বিশ্বের প্রধান বাণিজ্যিক ও পর্যটক হাব হিসেবে গড়ে তোলার এক অবিশ্বাস্য মহাযন্ত্র। শেখ রশিদের পর তার যোগ্য পুত্র, আধুনিক দুবাইয়ের রূপকথার শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম দুবাইয়ের শাসন ভার নেন। তিনি দুবাইয়ের বিশ্বের সামনে তুলে ধরার জন্য এইসব প্রজেক্ট হাতে নেন যা সাধারণ মানুষের কল্পনার বাহিরে ছিল। দুবাইয়ের মতো মাস্টার স্ট্রোক ছিল ১৯৯৯ সালে বুর্জ আল আরব হোটেল উদ্বোধন করেন তারা। সাগরের মাঝে একটি কৃত্রিম দ্বীপের ওপর পালতোলো নৌকার আকৃতিতে তৈরি হয় হোটেলটিকে বিশ্বের একমাত্র 7 স্টার হোটেল বলা হয়। এটি দুবাইয়ের রাতারাতি গ্লোবাল ট্যুরিজমের মানচিত্রে জায়গা করে নেয় দেশটি। এরপর দুবাইয়ে হাত দেয় ইতিহাসের সবচেয়ে বড় কৃত্রিম দ্বীপ তৈরির কাজে।
যেখানে তার নাম পাম জুমেরাই। মহাকাশ থেকেও মানুষের তৈরি এই দ্বীপকে স্পর্শভাবে দেখা যায়। সাগরের বুকে কোটি কোটি টন বালু এবং পাথর ফেলে এই তালগাছের আকৃতিকে এই দ্বীপটি তৈরি করা হয়েছে, যা পৃথিবীর অষ্টম আশ্চর্য হিসেবে পরিচিতি পেয়েছে। কিন্তু দুবাই এখানেও থেমে থাকেননি। 2010 সালে তারা উদ্বোধন করে পৃথিবীর সবচেয়ে উঁচু মানব নির্মিত কাঠামো বুর্জ খলিফা। 828 মিটার অর্থাৎ 2717 ফুট উঁচু এই ভবনটিকে শুধু একটি ইমারত নয়, এটি দুবাইয়ের অহংকার এবং শক্তির প্রতীক। বুর্জ খলিফাকে কেন্দ্র করে গড়ে উঠেছে পুরো ডাউনটাউন দুবাই, যা আজ বিশ্বের অন্যতম ব্যয়বহুল এলাকা। অনেকেই মনে করেন দুবাই আজ তেলের টাকায় চলে, কিন্তু আসল সত্যটি শুনলে চমকে যাবেন আপনি। বর্তমান দুবাইয়ের মোট জিডিপি মাত্র 1% কম আসে তেল থেকে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, তেলকে মাত্র 1% নামিয়ে এনে দুবাই তার অর্থনীতিকে সম্পূর্ণ ডাইভার্সিটি দিয়ে বা বহুমুখী করে তুলেছে। দুবাইয়ের এই সাফল্যের পেছনে আরেকটি বড় কারণ হলো তাদের কঠোর আইন, অবিশ্বাস্য নিরাপত্তা ব্যবস্থা। বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরগুলোর তালিকায় দুবাই সবসময় ওপরের দিকে থাকে। এখানে ক্রাইম রেট বা অপরাধের হার প্রায় শূন্যের কোঠায়। আপনি যদি গভীর রাতে কোটি টাকার গাড়ি বা ব্যাগ রাস্তায় ফেলে যান, সেটি চুরি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে দুবাইতে। কারণ পুরো শহরটিতে হাজার হাজার এআই চালিত সিসিটিভি ক্যামেরা দিয়ে সার্বক্ষণিক ও নজরদারিতে রাখা হয়। আরেকটি মজার বিষয় হলো দুবাইয়ের মোট জনসংখ্যার প্রায় 85 থেকে 90% মানুষই বিদেশি প্রবাসী। এখানকার মূল আদিবাসী বা ইমারতির মাত্র 10 থেকে 15% বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ফিলিপাইন থেকে শুরু করে ইউরোপ ও আমেরিকার লাখ লাখ মানুষ এখানে একসাথে কাজ করে থাকেন। বিশেষ করে দক্ষিণ এশিয়ার রেমিটেন্স যোদ্ধারা কঠোর পরিশ্রম করে এই শহরটিকে গড়ে তুলেছে, যা দুবাইয়ের সরকার অকপটে স্বীকার করে। বর্তমানের জয় করার পর দুবাইয়ের চোখ এখন ভবিষ্যতের দিকে। তারা তৈরি করছে মিউজিয়াম অব দ্য ফিউচার, যা দেখতে কোনো এলিয়েন স্পেসশিপের মতো। দুবাইয়ের লক্ষ্য 2030 সালের মতো তাদের মোট পরিবহনের 25% চালকবিহীন বা স্বায়ত্তশাসিত করা। তারা ইতিমধ্যেই রোবট পুলিশ এবং ফ্লাই ট্যাক্সির সফল ব্যবস্থা পরীক্ষা চালিয়েছে। ইতিহাসে অনেক সাম্রাজ্য বা শহর তাসের ঘরের মতো ভেঙে পড়েছে সঠিক নেতৃত্বের অভাবে, কিন্তু দুবাই দেখিয়েছে কিভাবে সঠিক ভীষণ কঠোর পরিশ্রম এবং আধুনিক চিন্তা ভাবনার মাধ্যমে মরুভূমির বালুচরকে ও ডলারে রূপান্তরিত করা যায়। দুবাই কোনো সাধারণ দেশ বা শহর নয়, এটি মানুষের ইচ্ছাশক্তি আর কল্পনার এক জীবন্ত দলিল। মরুভূমির এই জাদুকরী শহর নিয়ে আপনার মতামত কি? দুবাইয়ের কোন মেগা প্রজেক্টটি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো রোমাঞ্চকর তথ্যভিত্তিক ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সানভি, আমার জন্য দোয়া করবেন। একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।